আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুশান্ত বস, কি গেম খেলছিলে? হ্যাঁ স্যার। গেম খেলছিলে নাকি? স্যার গেম খেলছিলাম না, আমি তো এতক্ষণ ঢুকতেই পারছিলাম না। ও আচ্ছা, খুব ট্রাফিক ছিল বলো। হ্যাঁ স্যার ট্রাফিক ছিল না ওখানে, শুধু অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। হ্যাঁ আমিও চেষ্টা করছিলাম, হচ্ছিল না। আমিও চেষ্টা করছিলাম, কেন হচ্ছিলই না, কি করব? আমি এত চেষ্টা করছিলাম, এতক্ষণ আমিও ঢুকতে পারলাম। এটাই ব্যাপার, এরকম হয় জীবনে। চলো ঝটপট কোয়েশ্চেন লেখো। লেখো। স্যার এক মিনিট। আচ্ছা লেখো। স্যার মিন বলুন। লেখো। car A is traveling. car A is traveling car A is traveling তারপর লেখো with a speed 36 কিলোমিটার per hour. with a speed 36 কিলোমিটার per hour on a two-lane road. on a two-lane road. on a two-lane road. ঠিক আছে স্যার আপনার স্ক্রিনটা দুবার এসেছে। দুবার এসেছে? কি গো, দুবার কেন আসবে? একবারই তো আসার কথা। আচ্ছা, ওটা দুবার জয়েন হয়ে গেছে তাহলে তো অসুবিধা নেই। তুমি একটাকেই যে কোনো দেখো, অসুবিধা কি আছে, তাই না? যে কোনো একটাকেই দেখো। ছোট দেখায়। এখন দেখতে পাচ্ছ তো এটা? হ্যাঁ প্রিন্ট দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো কার এ ইজ ট্রাভেলিং উইথ আ স্পিড 36 কিলোমিটার পার আওয়ার on on a two-lane road. on a two-lane road. টু লেন মানে কোনগুলো বলতো? সেই রাস্তাগুলো যেটার মধ্যে আপ অ্যান্ড ডাউন দুটো সাইডের গাড়ি যেতে পারে, সেইটাকে বলা হয় টু লেন রোড। যেখানে মাঝখানে তুমি দেখবে এরকম ভাবে ডিভাইডার লাইন ড্র করা থাকে, বুঝতে পারলে? ওইগুলো তোমার টু লেন রোড, যেখানে এই দিকেও গাড়ি যাবে, উপর আপের দিকেও ডাউনের দিকেও গাড়ি আসবে। তো আমাকে এখানটা বলে দিচ্ছে কত না, কার এ, এটা হলো কার এ, এটা যাচ্ছে কত আমাকে বলছে 36 কিলোমিটার পার আওয়ার, এইদিকে যাচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। এর মানে হচ্ছে কত? 36 ইন্টু 5/18 মানে হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। এবারে তারপর কি বলছে দেখো, ফুল স্টপ দিয়ে লেখো। টু কার্স বি অ্যান্ড সি, টু কার্স বি অ্যান্ড সি approaches car A. two cars B and C approaches car A. two cars B and C approaches car A. B and C approaches car A in opposite direction. In opposite direction with speed. স্যার একবার প্রথম থেকে বলবেন। প্রথম থেকে? ঠিক আছে স্যার আমি জয়েন্ট হতে পারছিলাম না আমি। ও, car A is traveling with speed 36 km per hour on a two-lane road. Full stop. Car B and C approaches A in opposite direction with speed 54 km per hour. With speed 54 km per hour. Clear jo? With speed 54 km per hour. ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, এবার দাও, তারপর লেখো প্লিজ স্টপ। when car B when car B decides to overtake
decides to overtake car A, decides to overtake car A before car C, decides to overtake car A before car C, then find the minimum acceleration of car B. Then find minimum acceleration of car B. স্যার আপনি যে বলেছিলেন এই গ্রাফগুলো পাঠাবেন, ওটা আমি লিখছি এখনো, ওটা কমপ্লিট হয়নি, কয়েকটা কোয়েশ্চেন লিখেছি, বুঝতে পারলে? ওই জন্য আমি ও পাঠাই, ঠিক আছে। ওটা আমি করছি, কোনো চাপ নেবে না, বিন্দাস থাকো, ঠিক আছে? দেন ফাইন্ড মিনিমাম অ্যাক্সিলারেশন অফ কার বি। এবার দেখো, তোমাকে এটা বলা আছে যে কার এ, কার বি অ্যান্ড কার এ, কার সি, এদের মধ্যে সেপারেশনটা তোমাকে বলা আছে যখন কার বি এটা ডিসাইড করলো যে এটাকে ওভারটেক করবে, সেটা হচ্ছে 1 কিলোমিটার। তোমাকে এটা বলা আছে, মানে কোয়েশ্চেনটা বলে দিই, ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে ভিবি, এটা হচ্ছে ভিসি। দেখো 2 লেন ওয়ে, এটা এখানে একটা কার এ যাচ্ছে, তার পিছনে যাচ্ছে কার বি, আর পাশের লেনটা দিয়ে উল্টো দিক দিয়ে আসছে কার সি। অ্যাক্সিডেন্ট সি আর এর মধ্যে হবে না, কনফার্ম। তো সি আর এর মধ্যে অ্যাক্সিডেন্ট যেহেতু হবে না, তার মানে হলো এটাই যে তার এই কারণেই হবে না, কারণ বি তো সবসময় এই লেন দিয়ে যাবে আর সিও এই লেন দিয়ে যাবে, অ্যাক্সিডেন্টের কোনো চান্স তাহলে নেই। এবারে আমাকে বলছে যে কার বি এ মনে মনে ভাবলো যে আমি এ কে ওভারটেক করবো। আর একটা জিনিস আমাকে বলা আছে যে ভিবি আর ভিসি এদের ভ্যালুগুলো সেম, সেটা হচ্ছে যে 54 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে এটা কত হবে? 5/8 তাহলে কত আসবে? 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটাও যাচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড নিয়ে, এটাও যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড নিয়ে। এই হলো কেসটা। আমাকে বলছে যে যদি বি এ কে ওভারটেক করতে যায়, দেখো তুমি একটা জিনিস তো ক্লিয়ার বুঝতে পারছো, বি এর স্পিড এর থেকে কম, তাই না? বি এর থেকে কম স্পিডে আছে। তো যদি বি কে এ কে ওভারটেক করতে হয় তাহলে অবভিয়াসলি এই বি কে অ্যাক্সিলারেট করতে হবে, তাই না? একে অ্যাক্সিলারেট যদি না করে তাহলে এর স্পিড বাড়বে না, আর এর স্পিড যদি না বাড়ে তাহলে এ কে ওভারটেকও করতে পারবে না। এবং আমাকে এটাও বলছে যে এই যে ওভারটেকটা হবে, এই ওভারটেকটা সি এর আগে করতে হবে। এখন আগে এটাকে সেন্সটাকে বলে যে কেন তোমাকে শুধুমাত্র এটা বললো যে সি এর আগে ওভারটেক করতে হবে, এই লাইনটার সেন্সটা কি? লাইনটার একটা সেন্স আছে। দেখো এ আর সি তারা সেম ডিরেকশনে যাচ্ছে নাকি উল্টো ডিরেকশনে যাচ্ছে? এ আর সি বলো তো। অপোজিট ডাইরেকশনে। তার মানে তাদের রিলেটিভ ভেলোসিটিটা বাড়বে। রিলেটিভ ভেলোসিটি বাড়ছে না, তাদের মধ্যে রিলেটিভ সেপারেশনটা খুব র্যাপিডলি ডিক্রিজ হবে, তাই না? তাদের রিলেটিভ যে সেপারেশনটা সেটা খুব তাড়াতাড়ি কমবে। তো আর তাড়াতাড়ি কমা মানে এরা খুব তাড়াতাড়ি কাছে আসবে, হবে কিনা বলো? হ্যাঁ। তাহলে ওভারটেক করার চান্স সেম স্পিডে বি এর বেশি নাকি সি এর বেশি? ক্রস করার চান্সটা বি এর বেশি। কার? বি এর কি করে বেশি হবে? সি এর হবে না? হ্যাঁ 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 হ্যাঁ। বি আর সি প্রথমত সেম স্পিডে আছে, তো ওই সেম স্পিডে কে আগে ওই এ কে ক্রস করবে? না, যে উল্টো দিক দিয়ে আসছে। তো আমাকে এই কারণে বলছে যে যদি বি কে সি এর আগে ক্রস করতে হয় তাহলে অবভিয়াসলি এই বি কে ত্বরণ একটা নিতে হবে, মানে তাকে গাড়িকে অ্যাক্সিলারেট করতে হবে। এখন আর গাড়িকে নর্মালি চালালে হবে না, তাকে অ্যাক্সিলারেট করতে হবে গাড়িকে, তবে গিয়ে ও একে ক্রস করতে পারে। এই হলো কেসটা। আমাকে এটাই বলছে যে কত পরিমাণ ত্বরণ দরকার বি এর গাড়িটা যাতে করে একে ওভারটেক করতে পারে। কেসটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এদের মধ্যে সেপারেশন হলো বলা এটা হলো 1000 মিটার করে। 1 কিলোমিটার মানে 1000 মিটার, যেহেতু আমি মিটার পার সেকেন্ডে নিয়েছি সব, তাই আমি এগুলোকে 1000 মিটারে কনভার্ট করে নিলাম। এখন যদি 1000 মিটার হয়, প্রথমত যদি আমি এ আর সি কে দেখি, আমাকে বলো এ আর সি এর মধ্যে, এ এন্ড সি কে যখন আমি দেখছি, এই দুজনের মধ্যে কোন রকম ত্বরণ কি আছে? আমাকে কি বলছে যে এটা ত্বরণ নিচ্ছে বা সিটা ত্বরণ নিচ্ছে? না, নিচ্ছে না। না, তাহলে আমি বলতে পারি যে এদের জন্য আমি এটাকে ইউজ করতে পারি এস রিলেটিভ ইকুয়াল টু
পি রিলেটিভ ডিভাইডেড বাই টাইম ইউজ করাই যায়। এদের মধ্যে রিলেটিভ সেপারেশনটা কত? 1000 মিটারের, তাই না? এ আর সি এর মধ্যে। হ্যাঁ তাহলে এটা হলো 1000। ভি রিলেটিভ কত হবে? অপোজিট ডিরেকশনে যাচ্ছে, এ 10 মিটার পার সেকেন্ড, এ যাচ্ছে 15 অ্যাড মিটার। হয়ে যাবে। অ্যাড করব, তাহলে 10 প্লাস 15 ডিভাইডেড বাই টাইম। তাহলে এখান থেকে তুমি টাইমটা কত পাবে? টাইমটা হয়ে যাচ্ছে তোমার 25 ডিভাইডেড বাই 1000। তো 25 ডিভাইডেড বাই 1000 যদি তুমি করো, আরে দাঁড়া এক সেকেন্ড, আমার উল্টোটা লিখলাম এটাতে, মাথাটা গেছে। ভি রিলেটিভ ইনটু টি হবে না, এস তো ইনটু টি হবে। এটা হচ্ছে তোমার 25 ইনটু টি। তুমি টি সমান কত পাচ্ছ? 1000 বাই 25। এটা আসবে কত? 40 সেকেন্ড, তাই না? 1000 বাই 25 করলে 40 তো আসবে। এটা পেয়ে গেলাম কিনা আমি টাইমটা কত পরিমাণ টাইমটা লাগবে এই 1 কিলোমিটারকে রিলেটিভ সেপারেশন দিতে যদি তারা উল্টো দিক দিয়ে আসতো সেই ক্ষেত্রে। এবার আমাকে বলছে যে যদি আমি এই বি কে এইটাকে ক্রস করাতে যাই এর আগে, তাহলে তার জন্য আমাকে মিনিমাম এই 40 সেকেন্ডের মধ্যেই তো বিটাকে নিয়ে যেতে হবে, কারণ এর থেকে বেশি সেকেন্ড যদি আমি নিতে যাই তাহলে এইটা হবে যে এই সি একে কাট করে বেরিয়ে চলে যাবে। মিনিমাম বলছি, সরি ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম আমাকে 40 সেকেন্ড টাইমের মধ্যে এই বি কে ক্রস করাতে হবে, তবেই এ সি এর আগে ক্রস করতে পারবে। একে পারবে তো? হ্যাঁ তাই না? তাহলে আমি এখানে অ্যাপ্লাই করছি এখন। এবার যখন আমি বি এর কেসটা বলবো, বি এর ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে ত্বরণ চলে আসছে। যদি ত্বরণ চলে আসে তাহলে যখন আমি বলছি এ অ্যান্ড বি এর মধ্যে ইকুয়েশন ড্র করতে যাব, কেউ কিন্তু লিখবে না, ভালো করে বোঝো। সেই সময় কি আসবে না, সেই সময় আমি একটা রিলেটিভ অ্যাক্সিলারেশনও পাবো। আর রিলেটিভ অ্যাক্সিলারেশন পাচ্ছি মানে তখন আমি আর এই ফর্মুলাকে ইউজ করে কোয়েশ্চেন আনসার করতে পারবো না। আমাকে ইকুয়েশন অফ মোশন যেগুলো পড়েছিলাম ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে, সেইগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে এস আছে, টাইম আছে, অ্যাক্সিলারেশন আছে, আর রিলেটিভ ভেলোসিটি আছে। তো আমার জন্য সবথেকে সুবিধা হলো এস রিলেটিভ ইকুয়াল টু ইউ রিলেটিভ ইন্টু টি প্লাস হাফ এ রিলেটিভ ইন্টু টি স্কোয়ার, এটাকে ইউজ করে। এখন এ আর বি এর মধ্যে রিলেটিভ সেপারেশন কত? 1000 মিটারের, তাই না? ইউ রিলেটিভ কত হবে? এ যাচ্ছে 15, এ যাচ্ছে 10, কি করব? অ্যাড না সাবট্রাকশন? সাবট্রাক্ট হবে, 5 হবে, তাই না? আচ্ছা, কে কে তোমার যদি আমি দেখি তাহলে আমি বলবো যে যে কোনো একটাকে আমাকে নিতে হবে অবজারভার, তার অন্যটাকে নিতে হবে আমাকে তোমার কি বলে যে অবজেক্টটা। তো আমি বলেছিলাম যখন এরকম কেস হয় তো সামনেরটাকে অবজারভার নিয়ে নিতে, মনে আছে? আগেও যখন করেছি আমি অলওয়েজ বলেছি সামনেরটাকে অলওয়েজ অবজারভার নিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে যদি আমি এটাকে অবজারভার নিই তাহলে আমি কি লিখবো? 15 মাইনাস 10 লিখবো, কারণ অবজারভার পরে লেখা হয়, তাই না? তাহলে 15 মাইনাস 10, টাইমটা কত? 40 প্লাস হাফ এ রিলেটিভ কত হবে? বি এর অ্যাক্সিলারেশন মাইনাস এর অ্যাক্সিলারেশন। এর কি কোনো অ্যাক্সিলারেশন আছে? না ইনটু 40 স্কয়ার, এটা হয়ে গেল ইকুয়েশন। এখন এটাকে সলভ করে আমাকে বার করতে হবে এই এ রিলেট এ বিটা কত। এটা আমি যদি ঠিকঠাক করে লিখি তাহলে কত আসবে? এটা 5 4 200 প্লাস এ বি ডিভাইডেড বাই 2 ইনটু 1600। এখান থেকে যদি আমি কাটাকুটি করে রক্তারক্তি করে দিই তাহলে কত আসবে? এটা 800। তো ফাইনালি যেটা আমি পাবো যে এ বি ইকুয়াল টু, এটা এখানে গেলে 800 বাই 800 হয়ে যাবে তোমার 1 মিটার পার সেকেন্ড। তো এইটা হবে বি এর অ্যাক্সিলারেশন, যেটা হলে এই বি এ কে ক্রস করতে পারবে ওই সি এর আগে। বুঝা গেল? কোয়েশ্চেনে সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো এখানে
হলো? হ্যাঁ স্যার। ওকে, যার বাকি আছে ঝটপট আরে করে নাও। এক মিনিট। Yes, you can take time. তোমার আওয়াজটা গিটারের তারের মতন শোনাচ্ছে, টুং টুং করে হচ্ছে আওয়াজটা। কমপ্লিট? না স্যার, একটু ওয়েট করুন। Oh my god, what waiting. হলো, ঝটপট লেখো। এত স্লো হলে কি করে হবে? তাহলে পরীক্ষার সময় টুকতে পারবে তোমরা? জীবনে তোমরা টুকে পাস করতে পারবে এরকম স্লো হলে। Answer completed. ওয়াও, চলো এবারে আমরা চলে আসছি আমরা যেটা পড়েছিলাম ওই রিভার ক্রসিং এর পার্ট গুলো মনে পড়ছে? যে একবার আমি বলেছিলাম যে রিভারম্যান প্রবলেম গুলো ছিল, যেখানটাতে আমরা দু রকম জিনিস পড়েছিলাম। একটা ছিল যে রিভারে যখন ডাউন স্ট্রিম মোশন হয়, আর একটা হচ্ছে আপ স্ট্রিম মোশন হয়। মনে পড়ছে? থিওরি গুলো আমরা কমপ্লিট করে রেখেছিলাম। হ্যাঁ স্যার। যখন ডাউন স্ট্রিম মোশন ছিল সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে vm যেটা আসতো মানে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেটাকে আমরা লিখতাম যে vmr ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু স্টিল ওয়াটার প্লাস vr। মনে আছে? এটাকে লিখেছিলাম। এটা ছিল ফর ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে কি? ডাউন স্ট্রিম মানে যেই দিকে জলটা বইছে সেই দিকেই তুমি সাঁতার কাটছো, এটাকে আমরা বলতাম ডাউন স্ট্রিম। আর আমরা আরেকটাও জিনিস বলেছিলাম যে যখন আমরা আপস্ট্রিম গেছিলাম, তাই না, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম আপস্ট্রিম মানে কি যেই দিকে জলটা ফ্লো করছে তার উল্টো দিকে তুমি সাঁতার কাটছো, মানে স্রোতের প্রতিকূলে, আর একটা হচ্ছে স্রোতের অনুকূলে। বুঝতে পারলে? তাহলে কত হবে এখানে? কত আসতো? vmr মাইনাস vr। এটা কখন ছিল? এটা ছিল ফর আপস্ট্রিম। এবং এটার উপর কি কোনো কোয়েশ্চেন করেছিলাম আমরা? না স্যার। না স্যার। কোনো কোয়েশ্চেন করা হয়নি? আচ্ছা বলছি, এই সেকেন্ড যেটা আপস্ট্রিমটা লিখলেন ওটা ভি আর ভেক্টর মাইনাস ভি এম আর হবে না? কোনটা? এই মানে আপস্ট্রিম যেটা মাইনাস আর হবে, এখানে mr প্লাস আর হবে, এখানটাতে mr মাইনাস আর হবে। ও আচ্ছা, না আমার খাতায় না লেখা আছে মাইনাস মানে vm ইকুয়াল টু মাইনাস vmr প্লাস vr, তার মানে হচ্ছে vr প্লাস vr মাইনাস vmr, মানে vr টা তো গ্রেটার। ও ক্ষেত্রে বাইরে মাইনাস আই ক্যাপ থাকে, মাইনাসটা ভিতরে ঢুকবে এবং তখন এটা উল্টো হয়ে যায়, মানে vmr মাইনাস vr হবে, তখন বাইরে আই ক্যাপ হবে। বুঝতে পারলে? না আরেকবার বলবেন? যেটা তুমি বলছো ওটা এরকম থাকে, vm ইকুয়াল টু vmr মাইনাস vr মাইনাস vmr বাইরে মাইনাস আই ক্যাপ, মাইনাসটা ভিতরে চলে এলে এটা কত হয়ে যাবে? vmr মাইনাস vr দিয়ে হয়ে যায় আই ক্যাপ। এইটা হয়। বুঝতে পারলে? যেটাকে আমি এখানে লিখলাম, হ্যাঁ এইটাকে আমি এখানটাতে লিখেছি। বুঝতে পারলে? যেটা তুমি বলছো সেই ক্ষেত্রে মাইনাস আই ক্যাপ হবে ভিএমটা। ব্যাপারটা হয় কি, স্রোতের প্রতিকূলে যাচ্ছ তো স্রোত যদি তোমার এইদিকে হয় আই ক্যাপের দিকে, তাহলে ভিএমটা সেটা কোন দিকে হবে? মাইনাস আই ক্যাপের দিকে না? তো যে আনসারটা বেরোয় সেটা মাইনাস আই ক্যাপ দিয়ে বেরোয়। এই মাইনাসটাকে যখন তুমি ভিতরে নিয়ে নেবে তখন এইটা হয়ে যায়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইটা হলো কেসটা। তো এর উপরে কোনো কোয়েশ্চেন আমাদের করা হয়নি এখন অবধি। একটা কোয়েশ্চেনও করোনি? না। চলো তাহলে কয়েকটা কোয়েশ্চেন এবার করো। প্রথম কোয়েশ্চেনটাকে লেখো, তার আগে ইরেজ করে দিই। চলো লেখো। দেখো, a boat takes
2 hours, 2 hours, a boat takes 2 hours to go 8 kilometer and come back in still water. To go 8 kilometer and come back in still water. To go 8 kilometer and come back. পুরো টেনে দাও। And come back. কি বললাম জানো? হ্যাঁ, in still water. লিখেছো? Full stop. If water start moving, এক সেকেন্ড দাও। If water start moving with speed 8 kilometer per hour, 8 kilometer per hour, then find time taken to go in upstream and return back in upstream and return back. লিখেছো? হ্যাঁ স্যার। তো তোমার কি বলছে দেখো কোয়েশ্চেনটা। তোমার কোয়েশ্চেনটা এরকম ধরা দিচ্ছে যে এইটা হচ্ছে অথই জল থই থই করছে। কেমন করছে? বলো বলো কেমন করছে? জলটা কেমন থই করছে? থই করছে। জল থই থই করছে। অথই জল, বুঝতে পারলে? অথই জল। এই জলে ডুবে গেলে তুমি আর কোনো কুল কিনারা কিংবা ধরো কিচ্ছু খুঁজে পাবে না তুমি, বুঝতে পারলে? এরকম ধরা জল, জলে টইটুম্বুর। কেমন হয়ে আছে? বলো বলো কেমন হয়ে আছে? বলো কেমন হয়ে আছে? এই দেখ কেমন জলে টইটুম্বুর। হ্যাঁ, এরকম হয়ে আছে, বুঝতে পারলে? এবারে দেখো, এই যে জলটা বইছে এখানটাতে একটা মানুষ সাঁতার কাটছে। এখন আমাকে বলছে a boat takes 2 hours to go 8 kilometer and come back in still water. যখনই এরকম দ্বারা বলবে নৌকা যাচ্ছে কিংবা যা খুশি জাহাজ যাচ্ছে, কোনো একটা কিছু ভেসে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তুমি শিখেছো কি? রিভার অ্যান্ড ম্যান। তো তুমি কাজটা করবে কোনটা দিয়ে? না, রিভার অ্যান্ড ম্যান দিয়ে। তুমি বোটটাকে অলওয়েজ ধরে নেবে মানুষটাকে, বুঝতে পারলে? দিয়ে তুমি প্রবলেমটাকে সলভ করবে। তো এখানে বলা আছে বোট, কিন্তু আমি ধরলাম কি? মানুষ, বুঝতে পারলে? যখন এরকম দেবে তুমি চোখ বন্ধ করে বোটটাকে বোট না ধরে মানুষ ধরে নেবে, দিয়ে কাজ করতে শুরু করবে। ঠিক আছে? ব্যাপারটা সেম হবে যা মানুষের ক্ষেত্রে হতো। এবার আমাকে বলছে যে স্টিল ওয়াটার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মানুষটা যাবে এবং আসবে। তো যাচ্ছে 8 কিলোমিটার, এটা হলো 8 কিলোমিটার, আবার ফিরে আসছে সেটা হলো 8 কিলোমিটার। তো এই যে 8 কিলোমিটার গেল, 8 কিলোমিটার এলো, এই পুরোটার জন্য টাইম লাগছে তার কত? 2 আওয়ার্স। এটা কোনখানে? এটা হচ্ছে ইন স্টিল ওয়াটার। এই পুরো কেসটা হচ্ছে ইন স্টিল ওয়াটার। এটা আমাকে বলে দিয়েছে যে যখন স্টিল ওয়াটার সেই সময় সেখানে লোকটা যাচ্ছে এবং আসছে, টোটাল টাইম তার 2 ঘন্টা ইন স্টিল ওয়াটার। আচ্ছা, স্টিল ওয়াটার যদি বলা থাকে আমাকে বলো VMR আর VR এদের মধ্যে কোনটা স্টিল ওয়াটারের ভ্যালু? বলো। VMR। একদম তাই। VMRটা হচ্ছে ভেলোসিটি অফ দি ম্যান ইন স্টিল ওয়াটার। ওই জন্য বাবা বলেছিলাম যে টার্মগুলোকে ভালো করে মনে রাখতে। এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু স্টিল ওয়াটার, বুঝতে পারলে? টার্মগুলোকে মনে রাখতে। তাহলে যদি আমি এটা জেনে গিয়ে থাকি যে স্টিল ওয়াটারে সে যাচ্ছে 8 ঘন্টা, আসছে 8 ঘন্টা, টোটাল টাইম 2 ঘন্টা, সরি যাচ্ছে 8 কিলোমিটার, আসছে 8 কিলোমিটার, টোটাল টাইম লাগবে 2 আওয়ার। তাই তার স্পিড কত হবে, মানে VMR কত হবে? 8 + 8 16 যাচ্ছে টোটাল ডিস্টেন্স, তাই না? তাহলে কত হচ্ছে? 8 + 8, টোটাল টাইম কত? 2। তাহলে লাগবে কত? 8 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? VMR তুমি তাহলে পেলে তো? স্যার এইটা আগে বলবেন। VMR VMR মানে কি?
VMR মানে হচ্ছে ভেলোসিটি অফ ম্যান ইন স্টিল ওয়াটার, বুঝতে পারলে? এখন কোয়েশ্চেন আমাকে বলছে যে যখন স্টিল ওয়াটার থাকবে সেই সময় মানুষটা 8 কিলোমিটার যাবে এবং ফিরবে, তাতে টোটাল টাইম লাগবে তার 2 ঘন্টা। আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে, বুঝতে পারলে? তো আমি সেইটাকে ইউজ করে ভিএমআরটা বার করলাম। টোটাল যাচ্ছে কত? গেল 8 কিলোমিটার, এলো 8 কিলোমিটার, মানে কত? 8 + 8 16, টাইম কত? 2 ঘন্টা। তাহলে 16/2 কত হবে? 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভিএমআর পেয়ে গেলাম না আমি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার ভিএমআর পেয়ে গেছি। এবার আমাকে কি বলতে থাকে? এবার আমাকে বলছে if water start moving with 4 kilometer per hour, then find out the time taken to go 8 kilometer upstream and return back. তো আমাকে বলছে যদি এখন ওয়াটারটা 4 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি নিয়ে মুভ করতে শুরু করে। স্যার 8 কিলোমিটার পার আওয়ার বলেছিলেন না? না 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। 8 কিলোমিটার হলো তোমার ওই ডিসটেন্সটা, 4 কিলোমিটার পার আওয়ার। ওরা ঠিক করে নাও, হলো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। যদি এখন জলটা বইতে শুরু করে 4 কিলোমিটার পার আওয়ারে, তাহলে আমাকে কোনটা বলে দিয়েছে? তার মানে ভিআর বলে দিয়েছে। সেটা কত? 4 কিলোমিটার পার আওয়ার। এবার আমাকে বলছে যে তাহলে তুমি বার করো যে টাইম টেকেন টু গো 8 কিলোমিটার ইন আপস্ট্রিম অ্যান্ড রিটার্ন ব্যাক। আচ্ছা, এই যে স্পিডটাকে আমি বার করলাম, এটা কোন ওয়াটারে? স্টিল নাকি মুভিং ওয়াটারে? কোনখানে ভিএমআরটা? স্টিল। তখন কিন্তু আমার জলটা বইছিল না। এবার বলছে জল বইতে শুরু করছে কুলু কুলু করে। কেমন করে বলো? কেমন করে জল বইছে বলো? বলো কেমন করে জল বইছে বলো? বলবো না? আরে বলো, কেউ তো বলো কেমন করে জল বইছে। কেমন করে বললেন ঠিক শুনতে পাইনি। কুলু কুলু করে বলো। কুলু কুলু করে? হ্যাঁ, কুলু কুলু করে জল বইছে। স্যার আপনি আপনার রয়্যাল ইংলিশটাই বলুন, ওটাই ভালো লাগে। কোনটা? আপনার রয়্যাল ইংলিশটা, মানে বেঙ্গলিটা আপনি হুট করে বলছেন। ও কুলু কুলু করে, কুলু কুলু করে জল বইছে। হ্যাঁ এইবার বোঝা গেছে। দেখো আমাকে বলা আছে ভিআরটা কত? জল বইছে 4 কিলোমিটার পার আওয়ার নিয়ে। এবারে এইখানে মানুষটা সাঁতার কাটা শুরু করছে। প্রথমে সে কি করছে? উল্টো দিকে যাচ্ছে। তো প্রথমে সে যখন যাচ্ছে, এই যে সাঁতার কাটছে ধরো, ঠিক আছে? তো প্রথমে সে যাচ্ছে উল্টো দিকে। তাহলে এইটা হচ্ছে কোনটা? এইটা হলো ভেলোসিটি অফ ম্যান। ক্লিয়ার? এটা নিয়েও যাচ্ছে, সরি, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু রিভার, স্টিল ওয়াটার। এটাকে নিয়ে সে যাচ্ছে উল্টো দিকে, বইছে কি? উল্টো দিকে বইছে তোমার জল। তাহলে মানে এই কন্ডিশনটা হলো কি আপস্ট্রিম না ডাউনস্ট্রিম? কোনটা এটা? উল্টো দিকে যাচ্ছে মানে আপস্ট্রিম, হলো আপস্ট্রিম। এবার যখন আপস্ট্রিম আমাকে বলে দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বার করতে হবে তাহলে এই আপস্ট্রিমের ক্ষেত্রে টাইমটা কত লাগলো। আমি ধরলাম যে এখানটা টাইমটাকে আমি বলছি টি আপ। তাহলে টি আপ কত লাগবে বলো? টি আপ লাগবে, আপস্ট্রিমে কত যাচ্ছে সেই বলছে 8 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে? তাহলে আপস্ট্রিমে 8 কিলোমিটার যেতে তার টাইম কত লাগবে? না আপস্ট্রিমে 8 কিলোমিটার যদি সে যায়, তো আমি জানি যে যখনই আপস্ট্রিম মোশন হবে সেই ক্ষেত্রে আমরা কি করব না ভিএমআর মাইনাস ভিআর করব, তাই না? আপস্ট্রিম মানে কি লিখতাম? ভিএমআর মাইনাস ভিআর। তো হ্যাঁ টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই ভিএমআর মাইনাস ভিআর। এটা আমি কেন করলাম? এর কারণটা হচ্ছে ভিএমআর মাইনাস ভিআর এর মানে কি ভিএম, তাই তো? আর টাইম আপস্ট্রিম কত লাগবে? ডিস্টেন্স বাই ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আর ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত হবে? ভিএমআর মাইনাস ভিআর। হয়ে গেল, বুঝতে পারলে? তো এইখান থেকে আমি লিখতে পারি যে তাহলে আসবে কত ভ্যালুটা? না 8 কিলোমিটার বাই ভিএমআর আমি অলরেডি বার করে বসে আছি, সেটা হলো 8 মাইনাস রিভারের জন্য কত আছে এটা, তাই না? এবার যখন আমি এটাকে অ্যাপ্লাই করবো তখন আসবে কত? 8/4 মানে কত আসবে? সরি 2 আওয়ার, 2 ঘন্টা। ক্লিয়ার? তো 2 ঘন্টা লাগলো তোর আপস্ট্রিম যেতে। এবার আমাকে বলছে কি? এবার আমাকে বলছে যে জলটা আবার বইতে শুরু করলো। কিরকম ভাবে বইছে বলো জলটা? কেমন ভাবে বইছে জল? কুলু কুলু করে। না না, এটা একটু রয়্যাল ইংলিশে হবে। কুলু কুলু করে। ওটা তো আমরা পারবো না, ওটা উনি পারবেন।
হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো এবারে এ তোমার যাচ্ছে এইদিকেই ভি আর নিয়ে, ঠিক আছে। ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু রিভার সেটা কোন দিকে, এই দিকে। এবারে এই সময় আমাকে বার করতে বলছে যে সেই 8 কিলোমিটারই সে যাচ্ছে, এটা হচ্ছে কিনা ডাউনস্ট্রিম প্রসেস, ডাউনস্ট্রিম। তো এই সময় টাইম কত লাগবে, টি ডাউনস্ট্রিম সেটা কত হবে 8 কিলোমিটার বাই এক্ষেত্রে কত হবে ভি এম আর প্লাস ভি আর, তাই না, ভি এম আর প্লাস ভি আর। তাহলে ভি এম আরটা কত 8, ভি আর কত 4, তাহলে আসবে কত 8/12। তাহলে 8/12 মানে কত, এটা তোমার হয়ে যাচ্ছে তোমার 2/3, তাই তো 2/3 আওয়ার, ঠিক আছে। 2/3 আওয়ার মানে কত হচ্ছে, তুমি মিনিটে কনভার্ট করো, 2/3 ইন্টু 60, তাহলে তোমার চলে আসবে বোধহয় 40 মিনিট, 40 মিনিট, ঠিক আছে। তাহলে আপস্ট্রিম যখন যাচ্ছিল তখন তার টাইম লাগলো 2 আওয়ার, ডাউনস্ট্রিম হলে 40 মিনিট। এবার আমার কোয়েশ্চেনটা কি বলেছিল, কোয়েশ্চেনটা আমাকে এটা বলেছিল যে 2 ঘন্টাতে স্থির জলের মধ্যে সে এরকম ভাবে 8 কিলোমিটার যাবে এবং 8 কিলোমিটার আসবে, তাতে করে টাইম লাগবে 2 ঘন্টা। আমাকে বললো সেম প্রসেস করতে কত টাইম লাগবে যখন জলটা বইতে শুরু করবে 4 কিলোমিটার পার আওয়ার। তার মানে সেম ফাংশন যদি সে এখানে আবার প্লেস করতে চায়, তার মানে তাকে একবার আপস্ট্রিম যেতে হচ্ছে, একবার ডাউনস্ট্রিম আসতে হচ্ছে। টোটাল টাইম কত লাগছে এই পুরো কাজটা করতে, একবার এদিকে গেল 8 এদিকে এলো 8, তাহলে এখন টাইমটা কত লাগছে, তাহলে এখন টাইম টোটাল হয়ে যাচ্ছে তোমার টি আপ প্লাস টি ডাউন। টি আপ কত লেগেছিল 2 ঘন্টা, ডাউন কত 40 মিনিট, টোটাল কত 2 ঘন্টা 40 মিনিট, হয়ে গেল আনসার। বুঝতে পারলে? হ্যাঁ সবাই স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার আপনার ফার্স্ট ড্রয়িংটা ঠিক হয়নি, ফার্স্ট ড্রয়িংটা ঠিক হয়নি, স্টিল ওয়াটারে তো ঢেউ হয় না স্যার। না না, ওটা ব্যাপারটা তা নয়, ওয়াটারটা স্থির আছে, লোকটা এমন জোরে সাঁতার কাটছে যে ওর মধ্যে তোমার ঢেউ উঠে গেছে, বুঝতে পারলে? ও ওটা তো ঘটনা। ওর গায়ে বিশাল শক্তি, খুব শক্তিশালী, বুঝতে পারলে? মানে তোমার সেই প্রসেনজিতের থেকেও বেশি শক্তিশালী। প্রসেনজিৎকে দেখো গায়ে কত শক্তি, ওর থেকেও বেশি। স্যার ওটা কি গ্রেট খালি? গ্রেট খালি না, প্রসেনজিৎ ওর থেকেও শক্তিশালী। তুমি দেখো না প্রসেনজিৎকে একা 4 জনকে 10 জনকে 20 জনকে মেরে হ্যান্ডিক্যাপ বানিয়ে দেবে, বিশাল শক্তিশালী মানুষ প্রসেনজিৎ, এর থেকেও শক্তিশালী। হলো লেখা হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ চলো, যদি এই কোয়েশ্চেনটা বুঝে গিয়ে থাকো তাহলে নেক্সট কোয়েশ্চেনটার আনসার দাও। লেখো, a boat moves in a river, a boat moves in a river between 2 points, A and B, A and B. Sir, a boat moves in a river.
between 2 points A and B. মূর্খ মেয়ে, ইংলিশ প্রোনাউন্সিয়েশন বোঝো না তোমরা, আমি এত হাই ফাই উচ্চারণ করলাম, বুঝতেও পারলাম না, পুরো পরিশ্রমটাই বেকার হয়ে গেল। না স্যার, আপনার কথাটা আটকে যাচ্ছিল। ও, তাহলে তুমি বুঝতে পারবে। ওকে, ইটস ফাইন। A and B, তারপর লেখো ফুল স্টপ। লেখো it takes time T1 when going upstream. It takes time T1 when going upstream. And T2 when going downstream. T2 when going downstream. Then what time will it take to travel AB in still water? Sir, travel AB. In still water. Sir, will it take travel AB in still water? Then what time will it take to travel in still water? Travel AB in still water. তো আগেরটাতে কি ছিল, স্টিল ওয়াটারের কেসটা বলে তোমাকে মুভিং ওয়াটারের কেস জিজ্ঞেস করেছিল, এখানে মুভিং এর কেসটা দিয়ে তোমাকে স্টিল ওয়াটারের কেস জিজ্ঞেস করছে। এই হলো পার্থক্যটা। তো এই হলো একটা জাহাজ, বুঝতে পারলে? এই জাহাজটা তোমাকে বলেছে যে এ থেকে বি পয়েন্ট অব্দি মুভ করছে, ঠিক আছে? এই জাহাজটা মুভ করছে এ থেকে বি অব্দি। এই সমুদ্র হলো উথাল পাথাল ঢেউ। কেমন ঢেউ বলো? হ্যাঁ, কেমন? উথাল পাথাল ঢেউ, বুঝতে পারলে? নৌকাটাকে ইংলিশে বললেন না? কোনটা যেটা বললেন উথাল পাথাল ঢেউ। ও আচ্ছা, এটার মানে উথাল পাতাল ঢেউ মানে তোমার মানে ভেরি বিগ আপ এন্ড ডাউন কারেন্ট, বুঝতে পারলে? উথাল পাতাল ঢেউ মানে এটা ভেরি বিগ আপ এন্ড ডাউন কারেন্ট, বুঝতে পেরেছো? এই হলো কেসটা। এবার দেখো, এই নৌকাটা বলছে এ থেকে বি অব্দি যাচ্ছে, মুভস বিটুইন 2 points A and B. It takes T1 time when it goes upstream and T2 when going downstream. তো যখন আপস্ট্রিম যাচ্ছে এ থেকে বি অব্দি তখন তার টাইম লাগলো T1, আর যখন ডাউনস্ট্রিম গেল সেই সময় তার টাইম লাগছে T2। এখন এ থেকে বি অব্দি চলে এসছে, আর যদি ভেলোসিটি অফ রিভারটাকে আমি এই দিকে দেখাই যে এই দিকে হচ্ছে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে এই কেসটা কি ডাউনস্ট্রিমের কেস, তাই না? কারণ এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাই তো? তাহলে এটা কোনটা হলো? ডাউনস্ট্রিম। এখন ডাউনস্ট্রিমের ক্ষেত্রে আমাকে বলছে টাইম কত লাগছে না, T2। তো ডাউনস্ট্রিমের ক্ষেত্রে টাইমটা T2 লেগে থাকে। ডাউনস্ট্রিমের ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করি বলো? ভেলোসিটি অফ, এটাকে আমরা কি ধরবো? মানুষ ধরে নেবো। যদি মানুষ হয় তাহলে আমি এর স্পিডটাকে কি ধরবো? বিএম ধরবো, তাই না? বিএম ধরবো আমি। এবার তাহলে এর জন্য যে টাইমটা পাবো ডাউনস্ট্রিমের জন্য টি ডাউন, এটাকে আমাকে বলছে T2। এটার ভ্যালু কত পাবো আমি না, টোটাল যে এ বি ডিস্টেন্সটা, এখন টোটাল এ বি ডিস্টেন্সটা কিছু বলেছে? এ বি ডিস্টেন্স তুমি ধরে নাও যে ডি, ধরে নাও হলো ডি, ঠিক আছে? এই ডিস্টেন্সটা তুমি মনে করো এটা হচ্ছে ডি ডিস্টেন্স। তাহলে কত হবে? ডি বাই এর ভেলোসিটি। আর এর ভেলোসিটি মানে কত? ডাউনস্ট্রিমের ক্ষেত্রে কি হবে? অ্যাড হয়ে যাবে, ভিএমআর প্লাস ভিআর হয়ে যাবে, ভিএমআর প্লাস ভিআর হয়ে গেল। এটা হলো কি? এটা হলো T2। এবার আমাকে বলছে যে এই যে কেসটাকে আমি পেলাম, তো তাহলে এখান থেকে আমি সাজিয়ে গুছিয়ে এরকম ভাবে এটাকে লিখতে পারি যে ভিএমআর প্লাস ভিআর দ্যাট ইজ ইকুয়াল টু ডি বাই T2। একটা ইকুয়েশন পেলাম। সেকেন্ড, এবার আমাকে কি বলছে? এবার আমাকে বলছে যে এই নদীটার মধ্যে আবার উথাল পাতাল ঢেউ এসছে। যখন এরকম ধরো উথাল পাতাল ঢেউ আসছে তখন এই কি করলো? প্রথমে তো ডাউনস্ট্রিম যাচ্ছিল, এবারে কি করলো? আপস্ট্রিম যাচ্ছে, বুঝতে পারলে? আপস্ট্রিম মানে যেই দিকে ঢেউটা খেলছে তার উল্টো দিকে সে মুভ করছে, বুঝতে পারলে? এই হলো তার জীবনটা। তো নদীর ঢেউটা এখন এই দিকে, ভিআর, নদী এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে বি পয়েন্ট, ধর এটাকে আমি এ পয়েন্ট ধরলাম এখন।
আর এটাকে আমি ধরছি বি পয়েন্ট। এটাকে ধরছি আমি বি পয়েন্ট, ডিস্টেন্সটা সেমই থাকবে। এবারে কি করছে, আপস্ট্রিম যাচ্ছে, এবং এই ক্ষেত্রে আমাকে বলা আছে যে এর জন্য যে টাইমটা লাগলো এই আপস্ট্রিম মোশনটা করার জন্য, সেইটা আমাকে বলছে কত না, দ্যাট ইজ ইকুয়াল টু টি আপ, এইটা আমাকে বলা আছে। তো এই যে ভেলোসিটি নিয়ে যাবে সেটা কোনটা না, ভেলোসিটি অফ ম্যান ধরবো এটাকে আমি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে এর জন্য এই ইকুয়েশনটা কি আসবে, এই ইকুয়েশনটা চলে আসবে টি আপ ইকুয়াল টু ডি বাই, এই ক্ষেত্রে কি হবে না, ভি এম আর মাইনাস ভি আর। তাহলে আমি ইকুয়েশন প্লট করলে এটা কিরকম আসবে, সাজিয়ে গুছিয়ে লিখলে ভি এম আর মাইনাস ভি আর ইকুয়াল টু ডি বাই টি আপ। টি আপ মানে বলছে আমাকে কোনটা, টি ওয়ান, তাহলে ডি বাই টি ওয়ান। দুটো ইকুয়েশন পেয়ে গেলাম আমি। দুটো ইকুয়েশনকে আমি একটা কাজ করি, 1+2 করে দিই এখন আমি। যদি আমি 1+2 করি তাহলে কত হবে, তাহলে বুঝতেই পারছো মাইনাস ভিআর আর ভিআর কেটে যাবে, এখানে থাকবে কত, 2 VMR, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি ডি বাই টি ওয়ান প্লাস ডি বাই টি টু। সেখান থেকে আমি ডি কমন নিলে পেয়ে যাবো কত না, 1/T1 প্লাস 1/T2। এবার দেখো, এবার একটা কাজ করলাম, 2 VMR ডিভাইডেড বাই ডি করে দিই, তাহলে কত আসবে এটা, 1/T1 প্লাস 1/T2। তাহলে এখান থেকে VMR বাই ডি এর মানে কত আসছে, 2টা নিচে চলে আসবে, তাহলে হাফ 1/T1 প্লাস 1/T2, এটা হলো। আচ্ছা আমাকে বলো, VMR বাই ডি, VMRটা কি, ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার হবে এখানটাতে, তাই না? VMR মানে তাই হয়, স্টিল ওয়াটারের ভেলোসিটি। হ্যাঁ হ্যাঁ এইটা আবার ডিসটেন্স মানে কি, আমি বলতে পারি যে স্টিল ওয়াটারের টাইমটা ওই ডিসটেন্স কভার করার জন্য, ভেলোসিটি বাই ডিসটেন্স মানে বলতে পারি, হ্যাঁ তাই না? তাহলে আমি বলতে পারি যে এইটা কি না, এইটা হচ্ছে তোমার, আমি পেয়ে গেলাম এই যে টার্মটাকে আমি পাচ্ছি, এই টার্মটা আমাকে কি বলছে না, টি ইন স্টিল ওয়াটার। এটা আমাকে চেয়েছে টাইম ইন স্টিল ওয়াটার কত হবে, তো হয়ে গেল হাফ ইন্টু 1/T1 প্লাস 1/T2, সাজিয়ে না একটুখানি, তাহলে এটা কত আসবে, এটা নিচে তোমার 2T1 T2 আর উপরে তোমার চলে আসবে কত, T2 প্লাস T1। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও। ডি বাই টি মানে হচ্ছে তোমার ভিএমআর, ডি বাই টি মানে ভিএমআর, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে ডি বাই টি, তো ঠিক আছে ঠিক আছে, ভিএমআর বাই ভিএমআর ইন্টু টি মানে তোমার যদি টি হয় তাহলে টি সমান হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার 1/T, কারণ ডি ইন ডি ইকুয়াল টু কত হয়, ভিএমআর ইন্টু টি হয় না, তাহলে টি সমান কত হবে, ডি বাই ভিএমআর। আর আমার কাছে আছে কোনটা, ভিএমআর বাই ডি, মানে এটা কত হবে 1/T, বুঝতে পারলে, 1/T। তো 1/T সমান তুমি যদি এইটা পেয়ে থাকো তাহলে টি সমান কত আসবে, এখান থেকে উল্টো করে যাবে জাস্ট, টি ইন স্টিল ওয়াটার, সেটা কত হবে, 2T1 T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2। এটাই হলো আনসারটা, বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লিখে নাও লিখে নাও। বলছি যে এখানে যে লেখা আছে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2, ওই লাইনটার পরের লাইনটা কি তার নিচে, মানে 2 VMR/D তারপরে বাঁদিকে? না না না, তারপরে তোমার ডান দিকে 2 VMR ইকুয়াল টু D1/T1 প্লাস D, মানে D/T1 প্লাস D/T2, এটা ইকুয়াল টু যেটা আছে, তারপরে তোমার নিচেরটা 2 VMR/D টা। আচ্ছা তো হয়ে গেছে। সবার কমপ্লিট? না স্যার, একটু দাঁড়ান।
স্যার হয়ে গেছে। পরের কোয়েশ্চেনে লেখো। স্যার ওটা আপনি কি লিখেছিলেন? ও T2 প্লাস T2। T1 প্লাস T2। আচ্ছা, লেফট সাইডে ওটা কি লেখা, মানে নিচে যে সার্কেল করা তারপর থেকে 1/T1 ইকুয়াল টু উপরে আছে যেটা, মানে 1/T ইকুয়াল টু PMR/D মানে কি? PMR/D মানে তো 1/T, আর তারপর হ্যাঁ। তোমার আসছে, তাহলে T সমান কত হবে? এটা উল্টে যাবে, কারণ এটাকেও তো উল্টে দিচ্ছ তুমি, বুঝতে পারলো? হ্যাঁ। চলো এবার পরের কোয়েশ্চেনটা লেখো। লেখো, a man standing on a moving escalator, a man standing on a moving escalator covers certain distance in time t1, covers certain distance in time t1 A man standing on a moving escalator, ESCALATOR, a moving escalator মানে চলন্ত সিঁড়ি, ঠিক আছে? covers certain distance in time t1, covers certain distance in time t1, full stop. If the escalator does not move, if the escalator does not move cover certain distance in time t1, time t1, time t1, full stop. If the escalator does not move, if the escalator does not move, then the man covers same distance in time t2. Then the man covers same distance in time t2 by walking on it. By walking on it. By walking on it. Sir, man covered same distance. The man covers same distance in time t1, sorry, time t2 by walking on it. দাদা মেইন টেক্সটের উপর কি বলা হবে? The man covers same distance in time t2, in time t2 by walking on it. By walking on it. Full stop. Full stop. Then find out time taken to cover. Speed lekho. Then find out the time taken to cover same distance. To cover same distance. If he moves on moving escalator. If he moves on moving escalator. Moving escalator. Number 1 in same direction. Number 1 in same direction. And number 2 in opposite direction. In opposite direction. হলো? হলো। এবার কেসটাকে বোঝো। একটা এসকেলেটর আছে, এই যে কোয়েশ্চেন গুলো না, এই সবগুলো কিন্তু রিভারম্যান কনসেপ্ট দিয়ে সলভ হবে সব সময়। এই সমস্ত কোয়েশ্চেন তোমাকে বলছে যে একটা এসকেলেটর মুভ করছে, তার উপরে যা কিছু হবে সেই সমস্ত প্রবলেম রিভারম্যান প্রবলেম দিয়েই সলভ হবে। তো এক্সট্রা কোনো কনসেপ্ট লাগবে না, কারণ যেমন রিভার ফ্লো করে তার উপরে কেউ একজন সাঁতার কাটে, সেইভাবেই এসকেলেটরও মুভ করছে। এখানে রিভারের রোলটা এসকেলেটর প্লে করছে, আর তার উপরে একটা মানুষ হাঁটছে, সে সাঁতার কাটার রোলটাকে প্লে করছে। বুঝতে পারলে? তো থিমটা সেম, জাস্ট প্রসেসটা অন্যরকম হচ্ছে, জাস্ট বাকি থিমটা সেম থাকছে। তো প্রথম লাইন আমাকে কি বলছে? আ ম্যান স্ট্যান্ডিং অন আ মুভিং এসকেলেটর কভার্স সার্টেন ডিস্টেন্স ইন টাইম t1। তো প্রথমে যখন আমাকে বলছে যে স্ট্যান্ডিং অন আ মুভিং এসকেলেটর কভার্স, কোথায় গেল? স্ট্যান্ডিং অন আ মুভিং এসকেলেটর কভার্স সার্টেন ডিস্টেন্স ইন টাইম t1, তাই তো? হ্যাঁ। এবার আমাকে কি বলছে? যদি এটা তোমার এরকম দ্বারা হয়, তো প্রথম কেসটাকে আমি লিখছি 1 নাম্বার দিয়ে।
যে এসকেলেটরটা ধরো আমি বললাম রেস্টে আছে, ঠিক আছে, এসকেলেটর রেস্টে আছে, ইন রেস্ট, অ্যান্ড ম্যান মুভস আপ। তো যদি এসকেলেটর রেস্টে থাকে আর মানুষটা উপরের দিকে যায়, এর মানে হলো বেসিক্যালি যে আমাকে বলছে আমি এসকেলেটরকে এখন এসকেলেটরের ভেলোসিটি না দিয়ে আমি সবসময় দেখাবো ভিআর দিয়ে। তো এসকেলেটর রেস্ট মানে কি আমাকে বলা আছে তাহলে ভিআরটা হলো 0, এবং মানুষটা বলছে যে উপর দিকে মুভ করছে। তো মানুষটা যদি উপরের দিকে মুভ করে, ধরো আমি ধরলাম যে এসকেলেটর রেস্টে আছে, মানুষ মুভ করলো, তাহলে সেই ক্ষেত্রে এই যে মানুষটা এখানে থাকবে, এই মানুষটার যে স্পিড হবে সেই স্পিডটা অবভিয়াসলি আমি বলতে পারি এটা হলো ভিএমআর এর স্পিডটা, কারণ যখন স্টিল ওয়াটারে তার যে স্পিড হয় তাকে আমরা ভিএমআর বলি, তাহলে স্টিল এসকেলেটরের স্পিডটাকে আমরা কি বলবো, ভিএমআর। ক্লিয়ার? আচ্ছা, এটা কেস একটা হয়ে গেল, যেটা আমাকে প্রথমে বলছে ম্যান স্ট্যান্ডিং অন আ মুভিং এসকেলেটর কভার সার্টেন ডিস্টেন্স ইন টাইম t1, ঠিক আছে। তো যখন সে স্থির দাঁড়িয়ে আছে সেই ক্ষেত্রে আমি বললাম যে তার একটা টাইম লাগবে, আমি বললাম সেটা হলো t1। এবারে সেকেন্ড কেসটা কি আমাকে বলছে, ইফ দ্য এসকেলেটর ডাজ নট মুভ দেন দ্য ম্যান কভার্স দ্য টাইম। ফার্স্ট কেসে তো এক্সট্রাটা মুভ করছে, তো তাহলে ওটা VR ইকুয়াল টু 0 কোনটা VR ইকুয়াল টু 0 এই কেসটা আমি ধরছি না, তো আমি জাস্ট ভিএমআরটা বার করতে চাইছি এখন, বুঝতে পারলে? এখন তো আমার তো দরকার না ভিএমআরটা, যখন স্টিল ওয়াটারে তখন তার কেসটা কত হবে সেটা তো আমার দরকার, বুঝতে পারলে? তো তার জন্য আমি এটাকে লিখলাম। তারপরে আবার একটা কেস আমাকে বলেছে, এই কেসটা বলছে ইফ দ্য এসকেলেটর ডাজ নট মুভ দেন ম্যান কভার্স দ্য সেম ডিস্টেন্স ইন টাইম t2 বাই ওয়াকিং অন ইট। তার মানে আমাকে বলছে যদি ধরো এটা মুভ না করে তাহলে আমাকে বলছে সেম টাইম সে কভার করছে এসকেলেটরটা কত না t2 টাইম লাগছে সেই ক্ষেত্রে, তাই না? তার মানে হলো এই যে টাইমটা লাগবে এটা বলছে বেসিক্যালি t2, আর এটাই তো হলো যদি এসকেলেটরটা মুভ না করে তাহলে মানুষটা যখন টাইমটা নেবে সেটা কোন টাইম হবে, ভিএমআর এর কারেসপন্ডিং টাইম হবে, তাই না? তারপরে আমাকে এই কেসটা বলা আছে সেকেন্ড কেসে টাইম t2 মানে কোনটা, এইটা, তাই তো বলছে যে ইফ দ্য এসকেলেটর ডাজ নট মুভ দেন দ্য ম্যান কভার্স দ্য সেম ডিস্টেন্স ইন টাইম t2 বাই ওয়াকিং অন ইট, তাই না? তো ধরো আমি বললাম যে এই ডিস্টেন্স হলো d ডিস্টেন্স, তাহলে এটা আমাকে কোনটা বলা আছে, সেকেন্ড কেসটা, মানে যদি তোমার এসকেলেটর রেস্টে থাকে তাহলে আমি বলতে পারি যে যদি ডিস্টেন্স এটা d হয় তাহলে আমরা তো জানি যে ভিএমআর ইনটু t2 যদি আমি করি তাহলে আমি পেয়ে যাব d, আর সেই ক্ষেত্রে আমি t2 সমান বলতে পারি যে d বাই ভিএমআর, তাই না? এখান থেকে আমি এটাকে কনক্লুড করতে পারবো কিনা বল, পারবো কিনা বল? এবার আমাকে প্রথমটাতে কি বলেছিল, ম্যান স্ট্যান্ডিং অন মুভিং এসকেলেটর কভার সার্টেন ডিস্টেন্স ইন টাইম t1। তো এবার আমি ধরছি মুভিং এসকেলেটরের কেসটা, যখন এসকেলেটরটা মুভ করছে, তো এসকেলেটর মুভ করা স্টার্ট করছে। এবার যখন এসকেলেটরটা মুভ করা স্টার্ট করলো এই মানুষটা তখন কি বললো যে মুভিং এসকেলেটর কভার সার্টেন ডিস্টেন্স ইন টাইম t1। তো সেই সময় এই সেম মানুষটা ওই সেম ডিস্টেন্সকে কভার করছে, তার জন্য টাইম লাগছে তার t1, d ডিস্টেন্স কভার করছে এবং সেই সময় তার টাইম লাগছে কত না, সেই টাইম হলো তার t1। এই ক্ষেত্রে আমাকে বলছে যে এসকেলেটরটা মুভ করছে, তার মানে আমাকে বেসিক্যালি বলা আছে যে ভিআরটা বলা আছে, তাই না? ভিআরটা বলা আছে, বুঝতে পারলে? তো যদি আমাকে ভিআরটা বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে যদি আমি ভিআর জেনে থাকি আর মানুষটা তো বলছে স্ট্যান্ডিং অন ইট মানে এর ভিএমটা কত হবে, 0 হবে, 0, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই সময় যে টাইমটা লাগবে সেটা হবে কত, d বাই ভিআর, তাই না? 0 তো হবে কারণ ভিএমটা তো 0। হ্যাঁ। এবার আমাকে কি বলছে, নেক্সট পার্টটাতে চলে এসে এবার আমাকে বলছে যে ফাইন্ড আউট দ্য টাইম টেকেন টু কভার দ্য সেম ডিস্টেন্স ইফ হি মুভস অন মুভিং এসকেলেটর ইন সেম ডিরেকশন। তো যখন সেম ডিরেকশনে মুভ করবে মানে মানুষটাও হাঁটছে, এসকেলেটরটাও উপর দিকে মুভ করছে, বুঝতে পারলে? তার মানে সে আপস্ট্রিম যাচ্ছে না ডাউনস্ট্রিম যাচ্ছে, ডাউনস্ট্রিম। তাহলে আমাকে প্রথমটা এটা বলছে ইফ ইন দ্য সেম ডিরেকশন, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যদি সেম ডিরেকশনে যে যায় তাহলে সেই ক্ষেত্রে তার যে টাইমটা লাগবে সেই টাইমটা কত হবে না, সেটা টাইমটা হয়ে যাবে তোমার টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই ডাউনস্ট্রিম। তার মানে আমরা কি করব, প্লাস করব, মানে ভিএমআর প্লাস ভিআর হয়ে যাবে, তাই না? আচ্ছা তাহলে কত লিখবো, ডি। আচ্ছা এখান থেকে আমি বার করি না যে ভিএমআর এর মানে কত, ডি বাই t2,
আর ভিআর এর মানে কত, ভিআর মানে তোমার হয়েছে কত ডি বাই তোমার কত হচ্ছে টি1, তাহলে পুট করে দাও ডি বাই টি2 প্লাস ডি বাই টি1। এবার এখান থেকে ডি কমন নিলে ডি কেটে যাবে, তো 1 বাই টি1 প্লাস 1/t2 এটা আমার কাছে পড়ে থাকবে। এখন যদি সরল করি তাহলে কত আসবে, এটা টি1 টি2 ডিভাইডেড বাই টি1 প্লাস টি2। এটা হলো প্রথমটার জন্য, যখন সেটা সেম ডিরেকশনে মুভ করছে সেই সময় তার কত স্পিড হবে। ক্লিয়ার হলো? ঠিক আছে, এবার আমাকে কি বলছে নেক্সট যে কেসটা, সেখানে আমাকে কি বলছে ইন অপোজিট ডিরেকশন। তার মানে এখন আপস্ট্রিম যাবে নাকি ডাউনস্ট্রিম যাবে? অপোজিট ডিরেকশনে যাচ্ছে মানে মানুষটা এসকেলেটরের আপস্ট্রিম লিখবো ওই একই জিনিস, ডি বাই এক্ষেত্রে কি হয়ে যাবে ভি এম আর মাইনাস ভি আর, তাই না? আপস্ট্রিম মানে তাহলে এখন কত আসবে ডি বাই টি2 মাইনাস ডি বাই টি1। তাহলে এখান থেকে আমি এখন ডিরেক্ট আনসারটাকে লিখেইছি, কারণ তোমরা বুঝে গেছো কাটাকুটি করতে আবার কিচ্ছু না। তো ডিরেক্ট আনসারটাকে আমি লিখছি টি1 টি2 ডিভাইডেড বাই টি1 মাইনাস টি2। এইটা হবে তোমার টাইমটা, বুঝতে পারলে? তাহলে প্রথম ক্ষেত্রে যখন এটা যাচ্ছিল কোনখানে সেম ডিরেকশনে, মানে তোমার ডাউন স্ট্রিম, এটা অপোজিট মানে হচ্ছে আপস্ট্রিম। স্যার ডাউন স্ট্রিমের জন্য ফাইনাল অ্যানসারটা কি লিখেছেন? ডাউন স্ট্রিমের জন্য এই যে টি1 টি2 ডিভাইডেড বাই টি1 প্লাস টি2। হলো? হ্যাঁ স্যার হয়েছে। চলো, সবার কমপ্লিট তো? না স্যার একটু ওয়েট করুন। হ্যাঁ স্যার হয়ে গেছে। কমপ্লিট। চলো এবারে হেডিং দিয়ে দাও রিভার ক্রসিং প্রবলেম। রিভার ক্রসিং প্রবলেমটা কি জিনিসটা? দেখো নদীর দুটো পাড় আছে, একটা হচ্ছে ওই দিকের পাড়টা, একটা হচ্ছে এই দিকের পাড়টা। এবারে একটা মানুষ প্ল্যান করলো আমি সাঁতার কেটে এই নদীটাকে পার করব। এই যে নদীটা আছে এটার
দুটো পাড়ের মধ্যে ডিস্টেন্স বা এর উইডথটা আমাকে বলা আছে ডি, ঠিক আছে, এটা আমাকে বলা আছে। এবারে নদী বইতে শুরু করলো কুলু কুলু করে, কেমন করে বইছে বলো নদী? কুলু কুলু করে বইছে না? এবারে যখন নদী এরকম দ্বারা কুলু কুলু করে বইছে, তো এই দিকে তার স্পিডটাকে আমি দেখাচ্ছি ভিআর, এই দিকে হচ্ছে নদীর স্পিড ভিআর, নদীর ভেলোসিটি আর কি এইদিকে। এবারে একটা মানুষ সে বললো যে আমি এই নদীটাকে একদম স্ট্রেট পার করে যাবে এবং শর্টেস্ট পাথ দিয়ে ক্রস করবে নদীটাকে। যখন সে নদীটাকে পার করতে শুরু করবে, তখন যদি সে এই স্ট্রেট লাইন ধরে পার করা শুরু করে, কারণ আমি বুঝতে পারি শর্টেস্ট পাথ মানে একদম এখান থেকে স্ট্রেট এখানে ওকে যেতে হবে। ধরো যদি এই লোকটা এখান থেকে সাঁতার কাটা শুরু করে, ধরো এই হলো লোকটা সাঁতার কাটছে আর কিরকম ভাবে, বুঝতে পারলে? যখন সাঁতার কাটবে এরকম ভাবে, তখন এর তো স্পিড এই দিকে, নদী যাচ্ছে এই দিকে, তো নদী একে এইদিকে টেনে দেবে। এ ভাবছে বা বাবা খুব মজা, আমি তো একদম স্ট্রেট সাঁতার কাটছি। বাস্তবে তো মাথা মোটা, ও জানেও না যে ওই দিকে সাঁতার কাটছে কিন্তু যাচ্ছে স্ট্রেট নয়, এই কোনাকুনি যাবে ও, মানে ও এইখানে না পৌঁছে এখানে পৌঁছে যাবে। বুঝতে পারলে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা হলো প্রবলেমটা। তো তার মানে একটা তো কনফার্ম যে আমি যদি নদীটাকে স্ট্রেট পার করতে যাই, তাহলে আমি কখনোই ওই স্ট্রেট রাস্তাটাকে ধরবো না। তবে একটা কথা আছে না, যে ধরো তুমি কোনো একটা জিনিসকে ব্যাকা দেখছো, বুঝতে পারলে? আমি বললাম যে তোমার সামনে কিছু আছে যেটা এরকম ধরে হেলে আছে আর কি, তুমি ব্যাকা দেখছো, তো তুমি যদি তোমার ঘাটটাকেও বেঁকিয়ে দাও, তাহলে ওটাকে এখন সোজা দেখবে তো, হ্যাঁ তাই না? এখানেও সেম কেসটাই হবে। তো তার মানে হলো বেসিক্যালি এটাই যে তুমি একটা কাজ করো, তুমি এরকম ভাবে স্ট্রেট সাঁতার কেটো না। তুমি কি করবে, তুমি বুদ্ধি খাটালে এবং বুদ্ধি খাটিয়ে তুমি বললে যে আমি স্ট্রেট সাঁতার না কেটে একটা কোনো অ্যাঙ্গেলে সাঁতার কাটবো, যেই অ্যাঙ্গেলটা হলো এই দিকে, বুঝতে পারলে? তো এই দিকে আমি সাঁতার কাটবো VMR নিয়ে। এই VMRটা কিনা ভেলোসিটি অফ ম্যান ইন স্টিল ওয়াটার, ঠিক আছে? এটাকে নিয়ে আমি সাঁতার কাটা শুরু করবো। যদি আমি সাঁতার কাটা শুরু করি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি কি ধরলাম না, থিটা ধরলাম এই অ্যাঙ্গেলটাকে। যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এখন আমি কম্পোনেন্ট পাবো, এই একটা কম্পোনেন্ট পাবো এই স্পিডের। এই কম্পোনেন্টটা কি না, এই কম্পোনেন্টটা হচ্ছে তোমার VMR cos থিটা। আবার এই দিকেও একটা কম্পোনেন্ট পাবো, এই যে কম্পোনেন্টটা, এই দিকের যে কম্পোনেন্টটা, আর সেটা কত হবে না, এই কম্পোনেন্টটা হবে VMR sin থিটা। বুঝা গেল? এবারে এই দিকে রিভারের ভেলোসিটি কোন দিকে? এই দিকে রিভারের ভেলোসিটি কোন দিকে আছে? এই দিকে। এই দিকে কোনটা আছে? VR আছে, রিভারের ভেলোসিটি। তো যদি রিভারের ভেলোসিটি আর VMR এই দুটো ইকুয়াল হয়ে যায়, তাহলে এরা একে অন্যকে ক্যান্সেল আউট করে দেবে, করবে তো? সাইন থিটা আর VR ইকুয়াল হয়ে যায়, তাহলে একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, উল্টো দিকে যাচ্ছে। তো এতে এফেক্টটা কি হবে? এতে এফেক্টটা হবে, আমার দরকার কি ছিল? স্ট্রেট যাওয়া। তার মানে আমার শুধুমাত্র এই ভেলোসিটির এই স্ট্রেট কম্পোনেন্টটাকেই দরকার ছিল, এইটাকে তো আমার কোনো দরকার নেই। তো এটাকে আমাকে নালিফাই করতে হবে। তো নালিফাই করার একটাই উপায়, এটাকে কোনোভাবে অন্য কোনো ভেলোসিটি দিয়ে ক্যান্সেল করে দাও। বুঝতে পারলে? অর্থাৎ এই কম্পোনেন্টটাকে তুমি সেই দিকে করে ফেলো যেই দিকে মানে তার উল্টো দিকে আর কি যেন ভেলোসিটি অফ রিভারটাকে তুমি পাও, যাতে করে একে অন্যকে ক্যান্সেল আউট করতে পারে। বুঝতে পারলে? এবার দেখো, যেই এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তখন শুধুমাত্র এই দিকের কম্পোনেন্টটা এফেক্টিভ থাকছে। আর এই দিকের কম্পোনেন্টটা কোন দিকে যাচ্ছে? পুরো স্ট্রেট যাচ্ছে, তাই না? পুরো স্ট্রেট যাচ্ছে। কেন স্ট্রেট যাচ্ছে? তার কারণ একে তো এফেক্ট করার জন্য এই ভিআরটা এখন নেই। এই ভিআরটাকে তো একজন মেরে ফেলছে। কে মেরে ফেলছে? VMR sin থিটাটা। তাহলে ভিআরটা কোনো এফেক্টই করতে পারবে না। যেখানে যদি আমি শুধুমাত্র স্ট্রেটই যেতে চাইতাম, তাহলে এই ভিআরটা আমাকে এদিকে বেঁকে দিত। কিন্তু এখন আমি কি করেছি, আমি আমার সঙ্গে একটা অস্ত্র নিয়ে, যে অস্ত্র দিয়ে আমি কি করছি, এই ভিআরটাকে আমি মেরে ফেলছি, তাতে করে ভিআরটা আমাকে ডেভিয়েট করতেই পারছে না। বুঝতে পারলে? বুঝতে পারলে? তার মানে আমি বেসিক্যালি এখানে কি করলাম, VR ইকুয়াল টু VMR sin থিটা, ঠিক আছে? এবার এই যে আমাকে ভিআরটা সরিয়ে দিচ্ছিল, এটাকে বলে ড্রিফট করানো। কিন্তু যখনই আমি এটাকে ইকুয়াল করে দিলাম, মানে একে অন্যকে ক্যান্সেল আউট করলো, এর মানে হচ্ছে যে নো ড্রিফট। কোন রকম এখন আর ড্রিফট, আমি স্ট্রেট বেরিয়ে যাব, কোনো ড্রিফট এখন আর নেই। ক্লিয়ার? এইটা এখান থেকে আমি বলতে পারি যে সাইন থিটা এর ভ্যালু কত হবে? VR/VMR। এটা জিজ্ঞেস করে যে সাইন থিটার ভ্যালু কত হবে?
ভিআর বাই ভিএমআর হলো। তাহলে থিটা সমান কত হবে না সাইন ইনভার্স ভিআর বাই ভিএমআর। বুঝতে পারলে? এটা কখন ইউজ করবে থিটাটাকে? তখন ইউজ করবে না ফর শর্টেস্ট পাথ অফ অ্যাপ্রোচ, শর্টেস্ট পাথ অফ অ্যাপ্রোচ। যখন তোমাকে শর্টেস্ট পাথের কথা বলবে তখন তুমি থিটার জন্য এই ফর্মুলাটাকে ইউজ করবে, যে থিটাই সাইন থিটা ইকুয়াল টু কত না ভিআর বাই ভিএমআর হলো। তো ধরো তোমাকে আমি বললাম এই যে থিটাটাকে তুমি বার করে কোনখান থেকে পেলে, এই থিটাটা তুমি কোনখান থেকে পেলে বলো তো? এটা পেলে শর্টেস্ট পাথটাকে থেকে। বুঝতে পারলে? এই হলো থিটাটা, সরি ফর না, এটা হচ্ছে ফ্রম শর্টেস্ট পাথ অফ অ্যাপ্রোচ। তো এইখান থেকে তুমি কত পেলে? থিটা। এবার এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে এইখান থেকে অ্যাঙ্গেলটা না বলে তোমাকে বার করতে বলবে যে বলো এইখান থেকে মানে রিভার ফ্লো থেকে অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা তোমাকে জিজ্ঞেস করবে। বুঝতে পারলে? আমি ধরলাম হলো এটা হলো আলফা। যদি এটা আলফা আমি বুঝতে পারছি আলফা মানে কত 90 ডিগ্রি প্লাস থিটা, তাই না? হবে কিনা বলো? আলফা মানে 90 ডিগ্রি প্লাস থিটা, লিখে ফেলো। আলফা সমান কত হবে না 90 ডিগ্রি প্লাস থিটা। থিটা মানে কত সাইন ইনভার্স ভিআর বাই ভিএমআর, তাই না? এখান থেকে বলতে পারি আমি, এটা লিখে ফেলো 90 ডিগ্রি প্লাস সাইন ইনভার্স ভিআর বাই পিএমআর, এটা হয়ে গেল আলফা। এটা তুমি কোনখান থেকে পাচ্ছ? এটাকে তুমি পেয়ে গেলে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে যে ফ্রম ভেলোসিটি অফ রিভার। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? স্যার এখানে আলফা সমান 90 ডিগ্রি প্লাস থিটা কেন? এই অ্যাঙ্গেলটা কত? থিটা। এটা কত 90, তাহলে আলফা মানে কত 90 প্লাস থিটা হবে না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আলফাটা কার থেকে অ্যাঙ্গেল? ভেলোসিটি অফ রিভার থেকে। থিটা কার থেকে অ্যাঙ্গেল? শর্টেস্ট পাথ অফ অ্যাপ্রোচ থেকে। বলো আলফা কার থেকে অ্যাঙ্গেল বলো? শর্টেস্ট পাথ অফ অ্যাপ্রোচ। আলফা কার থেকে? আলফা কার থেকে অ্যাঙ্গেল? ফ্রম ভেলোসিটি অফ রিভার। আরে প্রত্যেকে বলো, এটা কোয়েশ্চেনে তোমাকে দেবে যে এইখান থেকে বার করো। হ্যাঁ, ফ্রম ভেলোসিটি অফ রিভার কি আলফা। যদি তোমাকে বলে ফ্রম শর্টেস্ট পাথ অফ অ্যাপ্রোচ তখন কত হবে? থিটা। হ্যাঁ থিটা। বুঝতে পারলে? মাথায় সেট করে ফেলো। তো যেটা আমরা এই পয়েন্টটা করলাম এটা হচ্ছে যে টু ক্রস রিভার ইন শর্টেস্ট পাথ। বুঝতে পারলে? তার জন্য এই কেসগুলো আর কি আমরা এখানে করলাম। লিখে ফেলো এটাকে। ড্রিফট মানে কি? ড্রিফট মানে হচ্ছে তোমার এই যে যখন এ এরকম ভাবে সাঁতারটা না কেটে স্ট্রেট সাঁতার কাটছিল, তখন এ সাঁতার কাটছিল এই দিকে, ভেলোসিটি অফ রিভার ছিল এই দিকে, এর যাওয়ার কথা ছিল এইখানে, কিন্তু ও কোনখানে পৌঁছাচ্ছিল? এইখানে। বুঝতে পারলে? তো এই যে ও সরে গেল এইখান থেকে যাওয়ার কথা কিন্তু এখানে সরে গেল, এটা কি বলে? ড্রিফট করা। আচ্ছা, এবার এখানে একটা জিনিস জিজ্ঞেস করে, সরি টাইমটা আমার এখনো বলা হয়নি। টাইমটা যে এইটা করতে গিয়ে মানে শর্টেস্ট পাথ অফ অ্যাপ্রোচ যেতে গেলে তার কত টাইম লাগবে? তো টাইম কত লাগবে বলো? টাইম সমান লিখতে হবে ডিসটেন্স বাই ভেলোসিটি। ডিসটেন্স কত যাচ্ছে? ডি ডিসটেন্স যাচ্ছে না এখান থেকে এতটা, কোন ভেলোসিটি নিয়ে যাচ্ছে? এইটাকে নিয়ে যাচ্ছে এইদিকে, তাহলে কত লিখবো? ডি বাই ভিএমআর কস থিটা। চলো এবার লিখে ফেলো ঝটপট। স্যার উপরে ওটা কি লেখা আছে? টু ফর্ম রিভার ইন টু কোনটা? স্যার উপরে রিভার ক্রস রিভার ইন শর্টেস্ট পাথ। টু ক্রস P equal to D by VMR cos theta, এটা আরেকবার বলবেন? এই তো ডিসটেন্স কত? ডি, সেই দিকে কত স্পিড নিয়ে যাচ্ছে? ভিএমআর কস থিটা নিয়ে। তার টাইম সমান কত? ডিসটেন্স বাই ভেলোসিটি। ও আচ্ছা, হ্যাঁ বুঝলাম।
ঠিক আছে, দেখো এইখান থেকে একটা কনক্লুশন আরো পাওয়া যায়, সেটাকে লিখে দিই। সেটা হলো, যদি আমি এটাকে ভেক্টর ফর্মটাকে এখানে ডায়াগ্রামটাকে ড্র করি না, তাহলে একটা ডায়াগ্রাম পাওয়া যায়। দেখো ডায়াগ্রামটা এরকম ধরে পাওয়া যায়। এইখান থেকে যেটা আমরা পাচ্ছি, ভিএমআরটা কোন দিকে? এই দিকে হচ্ছে ভিএমআর। ভিআরটা কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকে হচ্ছে ভিআর। এইদিকে হচ্ছে তোমার ভিআর। আর এইদিকে কি আসছিল? এইদিকে চলে আসছে তোমার ভি এম আর কস থিটা। এবার এই যে টাইম সমান আমরা বার করলাম যে ডি বাই ভি এম আর কস থিটা, এটাকে চাইলে আমি এরকম ভাবেও লিখতে পারি। ধরো এটা হলো কি, এটা হচ্ছে তোমার লম্ব, তাই না, মানে পারপেন্ডিকুলার, তাই তো, এটা তো থিটা। আচ্ছা যদি এটা থিটা হয়, সরি, তাহলে এটা হলো পারপেন্ডিকুলার। তো যদি এটা পারপেন্ডিকুলার হয় তাহলে এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাই না? তাহলে আমি লিখতে পারি এরকম ভাবে লেখা যায় না, যে হাইপোটেনিয়াস স্কোয়ার মানে ভি এম আর স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। পারপেন্ডিকুলারটা কত? ভি আর, প্লাস বেস মানে কত? ভি এম আর কস থিটা, এটা স্কোয়ার। তাহলে এইখান থেকে ভি এম আর কস থিটার স্কোয়ার এর ভ্যালু কত পাবে, বা ভি এম আর এর ভ্যালু কত পাবে? সরি, ভি এম আর কস থিটার ভ্যালু, ভি এম আর কস থিটা এর ভ্যালু কত আসবে? ভি এম আর স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার তার এখানে তুমি এটাও লিখতে পারো, ভি ইকুয়াল টু ভি বাই রুট আন্ডার ভি এম আর স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার। এটাও একটা কিন্তু লেখা যায়। তো অনেক বইতে এই ফর্মুলাটা তোমরা পাবেও, ঠিক আছে না? কমপ্লিট? হ্যাঁ স্যার। তো আজকে এতটাই থাক। দাদা চলো চলো ঝটপট করে নাও। নেক্সট ক্লাসে আমরা শর্টেজ টাইমের জন্য কি হবে সেই কেসটা দেখবো, তারপর দু চারটা প্রবলেম করব। ওটা হয়ে গেলে আর বাকি থাকছে রেনম্যান প্রবলেম, ওটা ছোট্ট একটা পার্ট। তো আশা করছি নেক্সট ক্লাসের মধ্যে এটা চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ঝটপট করে। কাইনেমেটিক্স কি এই উইকের মধ্যে শেষ হয়ে যাবে? আর একটা ক্লাসের মধ্যে, মানে বৃহস্পতিবার শেষ করে দেবো, পরের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। এখন অবধি কাইনেমেটিক্সে কতগুলো প্রবলেম হয়েছে তো বলতে পারবে গুনে? 150টা তো ক্রস করেই যাচ্ছে। হ্যাঁ ওইদিকে তো 150টার বেশি হয়ে গিয়েছিল। আর তারপরেই এইদিকে মানে গ্র্যাভিটি থেকে আমি আবার আলাদা করে নাম্বারিং স্টার্ট করেছিলাম। ও ঠিক আছে, হয়েছে এখন অবধি টোটাল 45টা হয়েছে, মানে এক্সট্রা এইদিকে গ্র্যাভিটি থেকে। মানে সিজিএম তো টোটাল কত কোশ্চেন হয়েছে? 140-95 মতন হয়ে গেছে প্রায়। হ্যাঁ ওই নিয়ার অ্যাবাউট 200 মতো হয়ে গেছে। তো ডাইনামিক্সটা ভালো করে সব কনসেপ্টগুলো বলে দিয়েছি। এখানকারও যা যা কনসেপ্ট হয় ভালো করে বলছি, প্রত্যেক দিনকে রিভাইজ করবে, প্রত্যেকটা প্রবলেম যেন জল হয়ে যায়, বুঝতে পারলে? এরকম ভাবে প্র্যাকটিস করবে। এইগুলোই হলো কনসেপ্টের টাইপস যেখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। এই যে রিভারম্যান প্রবলেম, এই সমস্ত ডায়াগ্রামসগুলো নিজেরা প্র্যাকটিস করবে। ডায়াগ্রামস প্র্যাকটিস না করলে ফর্মুলা মুখস্থ করবে, ফর্মুলা 2 সেকেন্ডে ভুলে যাবে। রিভারম্যান প্রবলেম, রেনবোর্ড প্রবলেম, মানে রেনম্যান প্রবলেম, এই সমস্ত জিনিসের উপায় হলো ডায়াগ্রাম নিজে ড্র করো, প্র্যাকটিস করো এবং ডায়াগ্রামটাকে মনে রাখো। কোয়েশ্চেনের জন্য যা কিছু দরকার তোমরা ওখান থেকে পেয়ে যাবে, ফর্মুলা মনে রেখে এগুলো কিছু করতে পারবে না।
সবসময় ডায়াগ্রামটাকে মাথায় রাখবে, দেখবে কাজ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তো কাইনেমেটিক্স খুব ভালো করে সলভ করবে। 90% টাইপস তোমাদের করানো হয়ে গেছে, বাকি 10% এক্সামিনার জিজ্ঞেস করবে, সেটা তোমাদেরকে মাথা ঘামাতে হবে। বুঝতে পারলে? এবং সেটা মাথা ঘামানোর জন্য এই টাইপসগুলো তোমার কাজে লাগবে। তো চলো আজকের জন্য এতটাই, টাটা বাই বাই, আবার পরে ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। স্যার।